প্রতিটা মানুষের জীবনেরই কিছু গল্প থাকে, তাই তো? আসলে আমাদের জীবনে চলার পথেই এই গল্পগুলো তৈরি হতে থাকে, আর সেই গল্পগুলোই একটা একটা করে জমে উঠে একটা গোটা জীবন তৈরি হয়। কোনো গল্প জানা যায়, কোনোটা বা পুরোপুরি সেভাবে জানা যায় না। আপনার আমার জীবনের গল্প কেউ শুনতে চাইলে নিশ্চয়ই আমরা তেমনই কিছু কিছু গল্প বলবো যেগুলো আমাদের জানা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেও জানেন এই রকম গল্পই চেয়েছিলেন একজন, কিন্তু চেয়ে ফেললেন অন্যভাবে। হ্যাঁ, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। হ্যাঁ, তিনি রবীন্দ্রনাথের কাছ থেকে একেবারে গোটা জীবনটাই চেয়ে বসেছিলেন। রবীন্দ্রনাথ তো তাই শুনে ভীষণ চমকে উঠলেন। সে কি, তিনি নিজে যতক্ষণ আছেন ততক্ষণ তার জীবনটা তার জিম্মায় থাকবে না? প্রবাসী পত্রিকার সহকারী সম্পাদক মশাই সঠান বলে দেবেন যে আপনার জীবনটাই চাই? কাগজ কলম নিয়ে চিঠি লিখতে বসে গেলেন রবীন্দ্রনাথ। জীবন তিনি দেবেন না কিছুতেই, অন্তত চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথায় তো নাই। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রনাথ লিখলেন যে, বাহ, তুমি তো বেশ লোক, একেবারে আমার জীবনে হস্তক্ষেপ করতে চাও। এতদিন আমার কাব্য নিয়ে অনেক টানাটানি গিয়েছে, এখন বুঝি জীবন নিয়ে ছেঁড়াছেড়ি করতে হবে? সম্পাদক হলে মানুষের দয়া মায়া একেবারে অন্তর্হিত হয়, তুমি তারই জাজ্জল্যমান দৃষ্টান্ত হয়ে উঠেছ। যতদিন বেঁচে আছি ততদিন জীবনটা থাক। কিন্তু এর জল কতদূর গড়িয়েছিল, সেই গল্পই বলবো আজ আপনাকে। শুনছেন জীবন স্মৃতি অবলম্বনে বিশ্বকবির চোখে রবি। আসলে চারুচন্দ্রবাবুই গণ্ডগোলটা করে ফেলেছিলেন, জানেন? তিনি রবীন্দ্রনাথের জীবনের গল্পগুলো চাইতে গিয়েই এই বিপত্তি বাঁধিয়ে ফেলেছিলেন। তা সে যাই হোক, প্রবাসীর সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের অনুরোধে এবার রবীন্দ্রনাথ তার ফেলে আসা জীবনটার দিকে একবার চেয়ে দেখলেন। তখন 1911 সাল। কবি ভেবেছিলেন যে ছোটবেলার কয়েকটা টুকটাক ঘটনা লিখে দেবেন, আর তাতেই তার কাজ শেষ হয়ে যাবে। কিন্তু নিজের জীবনের দিকে দেখতে গিয়ে তিনি নিজেই যেন পথ হারিয়ে ফেললেন। ছবির ঘরের দরজাটা খুলে চৌকাঠে পা দিতেই তার সামনে তার সেই ফেলে আসা ছবি ঘরের দরজা একেবারে হাট করে খুলে গেল। চৌকাঠে দাঁড়িয়ে তিনি ভেবেই পেলেন না যে ঠিক কোন ছবিটা তিনি বেছে নেবেন। নিজের সে ছবি ঘরে দাঁড়িয়ে এক অনন্য দৃশ্য দেখতে পেলেন রবীন্দ্রনাথ। যে স্মৃতি হাতড়ে নিজের অতীত খুঁজবেন বলে তিনি ভেবেছিলেন, সেখানে গিয়ে তিনি কি দেখছেন? দেখলেন সেই স্মৃতিগুলো তার জীবনের ইতিহাস নয়, কোনো এক অদৃশ্য চিত্রকর যেন নিজে হাতে নানা রং দিয়ে একের পর এক ছবি এঁকে রেখে গেছেন সেখানে। আর সেই রং বাইরে থেকে আসেনি, তারা তার নিজের জীবনেরই প্রতিবিম্ব। সেই সবটা মিলেই তো তিনি নিজে। ইতিহাস খুঁজতে এসে ছবি দেখার নেশা তাকে পেয়ে বসল এবার, আর সেই নেশার টানেই নিজের জীবনটাকে আবার নতুন করে আঁকতে বসলেন তিনি। তখন তার বয়স 50। সেই বয়সের পরিণত প্রাজ্ঞ মানুষটি তার ফেলে আসা জীবনের যে জলছবির সন্ধান শুরু করলেন, তাই দিয়েই সাজানো হলো জীবন স্মৃতি। 1911 সাল থেকে টানা 1 বছর প্রবাসীর পাতায় ধারাবাহিকভাবে বেরোনোর পরে 1912 সালে জীবন স্মৃতি বই হিসেবে বেরোলো। আর সেই বইয়ের প্রথম সংস্করণে 24টা ছবি এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। জীবনের প্রথম স্মৃতি বলতে আরও 2টি বালকের সঙ্গে গুরুমশাইয়ের কাছে পাঠ নেওয়ার কথা আবছা মনে পড়ে রবীন্দ্রনাথের। সেই 2 বালকের মধ্যে একজন সম্পর্কে তাঁর ভাগ্নে সত্যপ্রসাদ। শান্ত, ভাবুক, কল্পনাপ্রবণ সেই শিশুটি মামাকে বেশ কিছুটা ব্যতিব্যস্ত করেও তুলত, কারণ স্বভাবে সে ছিল অতি দুরন্ত। আর দ্বিতীয় বালকটি হল সোমেন্দ্রনাথ। রবীন্দ্রনাথের থেকে 2 বছরের বড় হলেও আজীবন তিনি ছিলেন ভাইয়ের অনুরাগী। সে নিতান্ত শিশু বয়সে রবি ঠিক কেমন ছিলেন? হাতে পায়ে খেলার চেয়ে সেই ছোট্ট ছেলেটির মনে ভাবের খেলা ছিল খুব স্বাভাবিক। শিশু বয়সে জল পড়ে পাতা নড়ে, এই লাইন দুটি তো বাংলার সব প্রজন্মই বোধহয় পড়ে ফেলেছে।
কিন্তু এই দুটি লাইনের মধ্যেকার ছন্দ আর অন্তমিল আর কোনো শিশুর মনে কি এতখানি দোলা দিতে পেরেছিল যতটা ছোট্ট রবির মনে দিয়েছিল? জীবনের সেই প্রথম পড়া ছড়াটি ছোট্ট রবির মনে একেবারে তোলপাড় ফেলে দিয়েছিল। শিশুবেলার সেই কবিতা নিয়ে বিশ্বকবি স্বয়ং লিখলেন, আমার জীবনে এইটাই আদি কবির প্রথম কবিতা। সেদিনের আনন্দ আজও যখন মনে পড়ে তখন বুঝিতে পারি কবিতার মধ্যে মিল জিনিসটার এত প্রয়োজন কেন। মিল আছে বলিয়াই কথাটা শেষ হইয়াও শেষ হয় না। তাহার বক্তব্য যখন ফুরায় তখনও তাহার ঝঙ্কারটা ফুরায় না। মিলটাকে লইয়া কানের সঙ্গে মনের সঙ্গে খেলা চলিতে থাকে। জল পড়ে পাতানরের মতো একান্ত সাধারণ দুটো লাইন যে ভবিষ্যতের বিশ্বকবির শিকড় হয়ে দাঁড়াবে তা কি কেউ আন্দাজ করতে পেরেছিল? সম্ভবত পরবর্তীকালেও কেউ তা জানতে পারেনি। একা রবীন্দ্রনাথ নিজে শুধু সেদিনের অনুভবটি জানতেন, আর তাই তিনি সেটি ধরে রেখেছিলেন জীবনস্রোতের পাতায়। তাই তিনি লিখেছিলেন যে, এমনি করিয়া ফিরিয়া ফিরিয়া সেদিন আমার সমস্ত চৈতন্যের মধ্যে জল পড়িতে ও পাতা নড়িতে লাগিল। জীবনের শিশুবেলা থেকে কত লাইনই তো আমরা পড়ে আসছি বলুন, কিন্তু তার ঝঙ্কার এইভাবে চৈতন্যে তুফান তুলতে পেরেছে কি? আসলে এই সহজ সরল কল্পনাটাই তো আর জন্ম নেয় না। শৈশবের রবি ভাগ্যিস সেই কল্পনায় বসবাস করতে পেরেছিলেন। সেই কল্পনাই তো বলগা ধরে পক্ষীরাজ ছুটিয়ে ছোট্ট রবির মনটাকে এক টাপুর টুপুর বৃষ্টির দিনে নদীর ধারে একলা এনে হাজির করিয়েছিল। আর সেই পক্ষীরাজের রাসটা ছিল কৈলাস মুখুজ্জের হাতে। ঠাকুরবাড়ির পুরনো খাজাঞ্চি কৈলাস। তবে তিনি কর্মচারী নন, পরিচয়ে যেন সেই বাড়িরই একজন ছিলেন তিনি। রসিকতায় সে মানুষটির সমকক্ষ সে বাড়িতে আর বিশেষ কেউ ছিল না। বেঁচে থাকতে তো বটেই, মৃত্যুর পরে প্ল্যানচেটের আসরে কৈলাসের আত্মা পর্যন্ত নেমে এসে রসিকতা জুড়েছিল। ঠাকুরবাড়ির ছোট্ট ছেলেটির কাছে সে গল্প অজানা নয়। তবে এই প্রাচীন খাজাঞ্চি যে ছোট্ট রবির মনে রূপকথার দরজাটা খুলে দিয়েছিলেন সে কথাটা সম্ভবত তিনি নিজেও জানতেন না। যে বালকের কাছে গোটা পৃথিবীটাই নতুন, যে বালকের চোখে আর মনে অফুরান স্বপ্ন, সেই বালকের জানলাতেই তো রাজকন্যের চিঠি নিয়ে দূত আসে। ছোট্ট রবির জানলাতেও তার নিজস্ব মেঘদূত এভাবেই এসেছিল। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এই লাইনগুলোই শোনাতেন কৈলাস মুখুজ্জে। তার কণ্ঠে নিশ্চয়ই কাব্য বা সুষমা কোনোটাই ছিল না। অত্যন্ত দ্রুত বেগে ছেলে ভুলোনো ছড়া বলতেন ঠাকুরবাড়ির এই খাজাঞ্চি, কিন্তু কৈলাসের উচ্চারণ করা সেই লাইনগুলোই যেন ঠাকুরবাড়ির সবচেয়ে ছোট ছেলেটির মনে মেঘদূতের ডাক নিয়ে হাজির হতো। পরিণত মননের কবি পরবর্তীকালে লিখছেন যে, সেই ছড়াটার প্রধান নায়ক ছিলাম আমি, এবং তাহার মধ্যে একটি ভাবী নায়িকার নিঃসংশয় সমাগমের আশা অতিশয় উজ্জ্বলভাবে বর্ণিত ছিল। কোন সুদূরের সেই ভুবনমোহিনী নায়িকার অপরূপ ছবিখানা সে যে বালকের কল্পনায় আঁকা হয়ে গেল, তার নেপথ্যেও ছিল এক অপূর্ব ছন্দ বলুন। নিতান্ত শৈশবের সেই দুটি কবিতাই যে রবির দুনিয়াকে এভাবে ছন্দে ভরিয়ে দিয়ে যাচ্ছে তা সেই সময়ের বড়রাও বোধহয় আন্দাজ করতে পারেননি। অবশ্য সে সময়টাও তাদের ছিল না। তবে জীবনের প্রথম স্কুল ওরিয়েন্টাল সেমিনারির চোখ রাঙানি আর ভৃত্যদের ঘরে বসে কৃত্তিবাসী রামায়ণের পাঠ, এ দুটোর একটাতেও কোনো ছন্দ খুঁজে পাননি সেই ছোট্ট রবি। তবে রামায়ণের করুণ সুরটায় কে জানে কেন তার ছোট্ট বুকটা মুচড়ে উঠেছিল। সেই শিশুবেলার মা দিদিমার অন্তঃপুরের কথা এভাবেই লিখছেন জীবনস্মৃতির রবীন্দ্রনাথ। তিনি লিখছেন, দিদিমা, আমার মাতার কোনো এক সম্পর্কে খুড়ি যে কৃত্তিবাসের রামায়ণ পড়িতেন, সেই মার্বেল কাগজ মণ্ডিত কোণ ছেঁড়া মলাটওয়ালা মলিন বইখানি কোলে লইয়া
মায়ের ঘরের দ্বারের কাছে পড়িতে বসিয়া গেলাম। সম্মুখে অন্তঃপুরের আঙিনা ঘেরিয়া চৌকোন বারান্দা, সেই বারান্দায় মেঘাচ্ছন্ন আকাশ হইতে অপরাহ্নের ম্লান আলো আসিয়া পড়িয়াছে। রামায়ণের কোনো একটা করুণ বর্ণনায় আমার চোখ দিয়া জল পড়িতেছে দেখিয়া দিদিমা জোর করিয়া আমার হাত হইতে বইটা কাড়িয়া লইয়া গেলেন। দুঃখবোধের বয়সটাই যার হয়নি, সেই বালক করুণ রসে কাঁদবে কি করে বলতে পারেন? আজকের যুগে দাঁড়িয়ে সেই কান্নার কোনো উৎস বোধ হয় খুঁজে পাওয়া যাবে না। না, হয়তো সেই কল্পনাও হারিয়ে গেছে আজ, আর কান্নাও হারিয়েছে। এখন এসেছে প্রাচুর্য আর হাতের মুঠোয় সব কিছু। নিতান্ত সাদা সিধে শৈশবের সেই ছেলেটি সত্যি যেন রূপকথার কোনো চরিত্র। অথচ জানেন, বন্দিনী রাজকন্যার মতো সেই ছেলেও কিন্তু একটা সময় বন্দিই ছিল। গণ্ডির বাইরে পা রাখা নিষেধ ছিল তার। আশেপাশে সর্বত্র খড়ির দাগটানা গণ্ডি ছিল। রবীন্দ্রনাথের ছোট্টবেলার দিনগুলোয় বাইরের আলো একেবারেই প্রায় নেই বললেই চলে। শুনবেন সেই অন্ধকারেরও গল্প? জীবন স্মৃতির পাতা থেকে সে গল্প শোনাবো আপনাকে, তবে আজ এখানে নয়। সেই গল্প নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বিশ্বকবির চোখে রবি, শুধুমাত্র শাওলি মজুমদারের ইউটিউব চ্যানেলে।